আবারও গ্যাস সংকট। চট্টগ্রাম ও নোয়াখালীতে মিলছে না চাহিদার অর্ধেক ও তীব্র লোডশেডিং। সিলেটে স্বামী স্ত্রী সহ 3 জনের মরদেহ উদ্ধার, রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। বরিশালে আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, সাভারে স্কচ টেপ মোড়ানো বস্তু ঘিরে আতঙ্ক। আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। ফ্যাসিস্টের নির্যাতনের মৃত্যু মুখে পড়েছিলেন তিনি। রিজভি। আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে গ্রাহকরা। কিছু জেলায় সব কয়টি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। অন্যদিকে তীব্র লোডশেডিংয়ে চরম বিপাকে শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চাঁপাইনবাবগঞ্জের ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ঘরে বাইরে স্বস্তিতে নেই ভোক্তারা। তীব্র গ্যাস সংকটে বন্দরনগরী চট্টগ্রাম। এর প্রভাব পড়েছে বাসাবাড়ি, শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদা 400 মিলিয়ন ঘনফুট। চাহিদার তুলনায় অর্ধেকের কম সরবরাহ। দুর্ভোগ বেড়েই চলেছে গ্রাহকদের। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আরও দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। শিল্প কারখানায় কমে গেছে উৎপাদন। আমরা গাড়ি নিয়ে বন্ধ করতেছি, গাড়ি দেখতেছি কোম্পানিরা কি গ্যাস পাইছি না পাইছি, ওগুলোর কোনো তারা ইনকাম দিতেই হবে। কিছুদিন আগে তেলের অবস্থা এরকম হয়েছিল, তেলের দাম যখন বাড়ি গেছে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। এখন আপনি প্রতি লিটারে 50 টাকা করে দেন, দেখবেন যে প্রত্যেকটা পাম্প চালু হয়ে গেছে। মালিক পক্ষ আমাদের ইনকাম কম নিতেছে না। আমরা যে লাঞ্ছনা করতেছি, কোথায় খামু, কোথায় কি করুম, এই রাতের 11টা বাজে আমি সিরিয়াল দিছি, এখনো পাইনি, গ্যাস নাই। গত 21শে জুলাই মহেশখালীর এলএনজির ভাসমান টার্মিনালে অগ্নিকাণ্ডের পর এটি বন্ধ হয়ে যায়। প্রায় 2 সপ্তাহ পর আংশিক চালু হলেও এখনও কাটেনি গ্যাস সংকট। অসংখ্য গাড়ির দীর্ঘ সারি। কিন্তু তীব্র গ্যাস সংকটে বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে নোয়াখালীর সব সিএনজি ফিলিং স্টেশন। স্বল্প গ্যাসে ভোগান্তি আবাসিক গ্রাহকদের। সকাল 8টা থেকে এখনো কখন গ্যাস দিব এটাও বলতেছে না। এখন আমাদের কিস্তি আছে, সংসার আছে, আমাদের চলতে খুব কষ্ট হইতেছে। আমরা সকাল থেকে আসি, ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি। কখন গ্যাস পাবো, আমাদের কাঙ্ক্ষিত গ্যাস কখন পাবো, আমরা সেটাও সুনির্দিষ্টভাবে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানাতে পারেন নাই। গোপালগঞ্জ, মাগুরা সহ বিভিন্ন জেলায় রাত দিন সমান তালে তীব্র লোডশেডিং। ভোক্তাদের অভিযোগ, প্রতিদিন অন্তত 10-12 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। দুর্বিষহ জনজীবন। বর্তমান বিদ্যুতের অনেক খারাপ অবস্থা। 1 ঘন্টা থাকে তো 2 ঘন্টা থাকে না। 2 ঘন্টা 3 ঘন্টা পর আসে, আধা ঘন্টা থাকে, 10 মিনিট থাকে। গরমেতে আমাদের খুব সমস্যা হচ্ছে। এদিকে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় নিজ বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের গৃহ পরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে সকালের কোনো এক সময় এই হত্যাকাণ্ড হয়। নিহত দম্পতির 4 সন্তানের সবাই প্রবাসী বলে জানা গেছে। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেট নগরীর রায়নগরের মিতালি 111 নম্বর বাড়িটির দোতলায় থাকতেন 90 বছর বয়সী আব্দুস সত্তার মিয়া ও তার স্ত্রী 70ঊর্ধ্ব সুরাইয়া বেগম। তাদের সাথে থাকতেন 25 বছর বয়সী গৃহপরিচারিকা। বুধবার সকালে তাদের সবার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দম্পতির 4 সন্তানের সবাই ইংল্যান্ড ও আমেরিকা প্রবাসী। স্বজনরা জানান, সকালেও তাদের অনেকের সাথে এই দম্পতির কথা হয়। এগুলো কি শুরু হয়েছে? আমরা
আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের বাবা মাও তো একা থাকে, সবার বাবা মা একাই বেগাইতেছে। একেবারে সিলেটে কেন্দ্রে দিনের মধ্যে এইরকম একটা ঘটনা, আমরা সকলেই স্তম্ভিত। আমরা এখন নিরাপত্তাহীনতা ভুগছি। দিনে দুপুরে এই ধরনের ঘটনা আমরা কখনো আশা করি নাই। যে কোনোভাবে এইটার মূল রহস্য বের করে মূল আসামিকে ধরা। রক্ত ও অন্যান্য আলামত দেখে সকালের কোনো এক সময় হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টার কথা জানিয়েছে মহানগর পুলিশ কমিশনার। ক্রাইমটা কোন নেচারের আমরা এটা এখন খতিয়ে দেখছি। এটা কি কোনো ডাকাতি অথবা কোনো আগের কোনো এনমেটি আছে কিনা, কারণ এখানে দলিল একটা দেখা গেছে। এইটা আমরা পারিবারিক কোনো আগের মধ্যে শত্রুতা আছে কিনা এটা আমরা খতিয়ে দেখছি, অথবা এটা কোনো হলো যে এই ডাকাতি জড়িত কোনো হলো যে মার্ডার কিনা এইটা আমরা খতিয়ে দেখছি। আমাদের স্পেশাল টিম এখানে আছে। আবাসিক এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডে শোক ও আতঙ্ক দেখা গেছে স্থানীয়দের মধ্যে। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে আইনজীবীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাভারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য সন্দেহে বিস্ফোরক সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে প্রেসার কুকারে কালো স্কচ ট্যাপ মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দেখে দিনভর স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দেয়। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে স্বাভাবিক কার্যক্রম চলছিল। সকাল আনুমানিক 10টার দিকে প্রধান ফটকের সামনে বিকট শব্দ হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে বিচারক ও আইনজীবীদের মাঝে। হুড়োহুড়ি করে অনেকে নিচে নেমে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকট শব্দ হয়েছে, আমরা তাৎক্ষণিক সেখানে দেখি একটা ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এটা নাশকতার উদ্দেশ্যেই করা হয়েছে। আমি আশা করব যে প্রশাসন যেন সেই লিস্ট ধরে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে এই ইস্যুকে তারা গুরুত্ব দেয়। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। এটি সম্ভবত ককটেল বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আর সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামিদের শনাক্তের কথাও জানান তিনি। আপাতত দৃষ্টিতে ওরকম মনে হচ্ছে না, তারপরে পরীক্ষা নিরীক্ষা বলে আমরা পটকাই যাতে মনে হচ্ছে, বাট সেটা আরও সিআইডি এক্সপার্ট টিম যারা আছেন ওরা পরীক্ষা দিয়ে করে হয়তো আরও বিস্তারিত বলতে পারবেন। এদিকে সাভারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় মঙ্গলবার রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় হাতবোমা তৈরির সরঞ্জাম। গোয়েন্দা সংস্থার সদস্যরা কিশোরগঞ্জ থেকে তাকে অনুসরণ করছিল। এছাড়া সাভারে প্রেসার কুকারের আদলে তৈরি করা বোমা সাদৃশ্য বস্তু দেখে দিনভর আতঙ্ক বিরাজ করে স্থানীয়দের মাঝে। পুলিশ জানায় সাদাপুর গোপের বাড়ি লালটে ঘোড়া মসজিদের মাঠে স্থানীয়রা একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড় চোপড় সহ প্রেসার কুকারটি দেখতে পায়। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে 2 শিক্ষার্থী নিহত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় পুকুরে গোসল করতে নেমে 2 শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়। এ সময় অন্যান্যরা পানিতে নেমে 2 জনকে উদ্ধার করে চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহত 2 শিক্ষার্থীর একজন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের 2য় বর্ষের চমক দত্ত এবং অপরজন একই বর্ষের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্তদেব। তারা দুজনই সিলেটের মৌলভীবাজার জেলার বাসিন্দা। মরহুম আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিনে তার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভীর নেতৃত্বে সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে রিজভী গণমাধ্যমকে বলেন, 1-11-এর মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার এবং ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্যাতন করে কোকোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। মরহুম আরাফাত রহমান কোকো এমন এক পরিবেশে, এমন এক পরিস্থিতিতে তিনি পৃথিবী থেকে চলে গেলেন, এই যাওয়াটাও
ফ্যাসিবাদের এক চূড়ান্ত বহিঃপ্রকাশের মুখেই তিনি আর নিজেকে ধাতস্থ করতে পারেননি। আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া সংগঠক। এই ক্রীড়ার উন্নতির জন্য তিনি যে কাজগুলো করছেন সেটা হচ্ছে যারা ক্রীড়াবিদ হবে শুধু এটাই তার শেষ না, এটাই তার পেশা হবে, এটা দিয়েই তার জীবন জীবিকা হবে। এই ধরনের ব্যবস্থা রাষ্ট্র করবে, সরকার করবে। এদিকে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়। স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিতই রয়ে গেছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আশারিয়া দহের মানুষ। নদী ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারানোর পাশাপাশি যোগাযোগ, বিদ্যুৎ ও চিকিৎসা সেবার সংকট দীর্ঘদিনের। চরবাসীর জীবনের গল্পের কিছুটা তুলে ধরেছেন ম সাজু। ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। পদ্মার বুক চিরে চলে নৌকা। এই চরেই কোথাও সবুজ ফসলের মাঠ, কোথাও নদীর পাড়ে ভাঙনের ক্ষতচিহ্ন। রাজশাহীর গোদাগাড়ীর চর আশারিয়া দহ। পদ্মা নদী ঘিরেই সেখানকার মানুষের জীবন ও জীবিকা। সেই পদ্মাই কখনো কখনো হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় আতঙ্ক। ভারত সীমান্ত ঘেঁষা এই চরবাসীর দুর্ভোগ শুধু নদী ভাঙনেই সীমাবদ্ধ নয়, প্রতিদিনের যাতায়াতে রয়েছে নানা প্রতিবন্ধকতা। জরুরি প্রয়োজনে সময় মতো চিকিৎসা পাওয়া নিয়েও রয়েছে নানা শঙ্কা। বিদ্যুৎ ও অন্যান্য নাগরিক সুবিধার ঘাটতি চরবাসীর জীবনকে করে তুলেছে দুর্বিষহ। আমরা চাই আমাদের নিরাপত্তা, আমরা চাই আমাদের ফসলের নিরাপত্তা, আমাদের জমির নিরাপত্তা, আমাদের বাড়ির নিরাপত্তা। আমাদের মেয়ে ছেলে ডেলিভারি হলে ঝড় ঝাঙ্গালে মনে হচ্ছে রাত 10টা 11টা কি 12টায় এই নদী বৃষ্টি ভেঙে যেতে হয়। আমাদের নৌকার পরে বাচ্চা হয়ে যায়, আমার নৌকাতে 3টা বাচ্চা হয়েছে। 1 নম্বর হচ্ছে যে বাদ, 2 নম্বর হচ্ছে যে আপনাদের কারেন্ট, 3 নম্বর হচ্ছে একটা ডাক্তার। এই 3টা জিনিস খুব প্রয়োজন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের শঙ্কা, চরের সংকট সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে মানচিত্র থেকে বিলীন হতে পারে আশারিয়া দহ। এই বাঁধ যদি ইমিডিয়েটলি না দেওয়া হয়, আমার মনে হয় এই চর আশারিয়াদহ ইউনিয়নটা থাকবে না, এটা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। যদি এর ব্যবস্থা না হয় তাহলে হয়তো বা 2-1 বছরের মধ্যে চরের এই একটা ইউনিয়ন বিলীন হয়ে যাবে এবং ইন্ডিয়ার সঙ্গে এই নদী, পদ্মা নদী ইন্ডিয়ার বর্ডারের সঙ্গে মিশে যাবে। চরবাসীর নানা সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিচ্ছেন সংশ্লিষ্টরা। প্ল্যানিং কমিশনে প্রেরণ করা হয়েছে। প্ল্যানিং কমিশন হয়ে প্রকল্পটি একনেকের মাধ্যমে যদি অনুমোদিত হয় তাহলে ইনশাল্লাহ আমরা সেই এই টোটাল এরিয়াটা আপনার নদীর তীর প্রতিরক্ষার আওতায় নিয়ে আসতে পারবো। একটা ফিজিবিলিটি স্টাডি করতে হবে, যেটার জন্য অলরেডি আমরা কাজ শুরু করে দিছি। এই সমীক্ষা যেটা হবে সেটার পয়সা পাওয়া গেছে, এই টাকাটা আমরা বরাদ্দ পাইছি, অলরেডি আমরা প্রসেসিংয়ে আছি। নানা প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা আশারিয়া দহের মানুষের প্রত্যাশা টেকসই উদ্যোগের মাধ্যমে নাগরিক জীবনের মৌলিক সুবিধা নিশ্চিত হবে। ম সাজু, NTV নিউজ, রাজশাহী। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে চাঁদাবাজির একটি মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ফটিকছড়ির 2টি হত্যা ও অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত 2 আগস্ট হাটহাজারীর বড় দিঘি এলাকায় চাঁদাবাজির একটি মামলায় আদালতের শুনানি শেষে ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইমন শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদীর ওপর কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে বিপত্তির মুখে পড়ে জামায়াত নেতা কর্মীরা। সকালে সাঁকোটি পরিদর্শনের সময় হঠাৎ সাঁকোর একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতাকর্মী নদীর ধারে পড়ে যান। তবে নীলফামারী 1 আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার রক্ষা পান। উপজেলা আমির সহ স্থানীয় নেতৃবৃন্দ আহত হয়। গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডিমলা ও নাউতারা ইউনিয়নের সাথে সংযোগ স্থাপনকারী এই সাঁকোটি ছিল। এই সাঁকো দিয়েই প্রতিদিন শত শত মানুষ চলাচল করে।
দীর্ঘদিন ধরে এখানে একটি ব্রিজ স্থাপনের দাবি করে আসছে ভুক্তভোগীরা। নাটোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে বাগাতিপাড়া ও লালপুর ইউএনও অফিসে ঘেরাও করে বিএনপি, যুবদল ও ছাত্রদল কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে স্থানীয় ছাত্রদল ও যুবদল কর্মীরা মিছিল নিয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে তারা ইউএনও বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ এনে নানা স্লোগান দিতে থাকে। একই সময় বিএনপি নেতা কর্মীরা লালপুর উপজেলা নির্বাহী অফিস ঘেরাও করে। এ সময় তথ্যচিত্র ধারণের কারণে এনটিভি অনলাইন প্রতিনিধি সহ দায়িত্ব পালনরত সাংবাদিকদের মারপিট করে মোবাইল কেড়ে নিয়ে ছবি ডিলিট করে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বাস্থ্য খাতে আউটসোর্সিং কর্মী নিয়োগে সিন্ডিকেটের অভিযোগে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন পিমা অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলাওয়ার হোসেন দুলাল। বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি কুচক্রী মহল তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার অপপ্রচার চালাচ্ছে। গত 20 জুলাই একটি অনলাইন পোর্টালে তার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদে তথ্যের বিভ্রাট ও অসত্য তথ্য রয়েছে বলে দাবি তার। একই মহল তার প্রতিষ্ঠানের এক কর্মীকে প্রলোভন দেখিয়ে তার বিরুদ্ধে সংবাদ প্রচারের চেষ্টা করে। সংবাদ সম্মেলনে তার তথ্য ও নথিপত্র যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানান। চাঁদপুরের রূপালী ইলিশের সুনামকে পুঁজি করে সক্রিয় অনলাইন প্রতারক চক্র। বাজার মূল্যের চেয়ে কম দামে ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেয়ার পর প্রতারকরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ক্রেতারা। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। চাঁদপুরের রূপালী ইলিশের জনপ্রিয়তা এখন আর নদী আর মাছের আড়তেই সীমাবদ্ধ নয়। ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে চাঁদপুরের ইলিশ। তবে এই জনপ্রিয়তাকেই পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। ভুয়া ফেসবুক পেজ ও অনলাইন অ্যাকাউন্ট খুলে আকর্ষণীয় বিজ্ঞাপন, বাজার দরের তুলনায় অস্বাভাবিক কম দাম এবং নানা লোভনীয় অফারের মাধ্যমে ক্রেতাদের প্রলুব্ধ করা হচ্ছে। অর্ডার নিশ্চিত হওয়ার পর বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অগ্রিম টাকা নেওয়া হয়। টাকা হাতে পাওয়ার পরই বন্ধ হয়ে যায় ফোন নম্বর, উধাও হয়ে যায় ফেসবুক পেজ। আবার অনেক ক্ষেত্রে চাঁদপুরের ইলিশের নামে অন্য জেলার মাছ পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে প্রকৃত অনলাইন ইলিশ ব্যবসায়ীদের উপরও। আজকের বাজারে ইলিশের দাম ছিল 1 কেজি সাইজ 2850 টাকা। সেই দামটা তারা নিয়ে যায় 600 থেকে 1000 টাকা দিয়ে লোভনীয় অফার দিয়ে মানুষের কাছে সেল করে। ওদের টাকা না দিয়া আগে মাছ পাঠাইতে হবে, তাহলে প্রতারণাতে বাঁচতে হবে। ক্রেতারা বলছেন, ফেসবুকে কম দামের বিজ্ঞাপন দেখে অর্ডার দেওয়ার পর অগ্রিম টাকা পাঠাতে বলা হয়। টাকা পাঠানোর পর আর কোনো যোগাযোগ করা যায় না। আমরা সরাসরি এসে মাছ কিনতে হচ্ছে, কারণ হচ্ছে ফেসবুকে অসংখ্য ভুয়া পেজের ছড়াছড়ি। প্রতারকরা তো প্রতারণা করবেই। আমি মনে করি মানুষকে আরও সচেতন হতে হবে এবং কেউ যেন আপনার অ্যাডভান্স টাকা না দেয়। অনলাইনে ইলিশ নিয়ে প্রতারণা ঠেকাতে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে আমরা বিভিন্ন সময় অভিযান করে এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু মানুষ গ্রেফতার করেছি। আমরা জনগণকে সচেতন করব, সেই সাথে সাথে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতা ও কঠোর নজরদারি পারে ইলিশের নামে প্রতারণা বন্ধ করতে। এনটিভি নিউজ ডেস্ক। রংপুরে হিমাগারের অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আলু চাষিরা। দুপুরে রংপুর নগরীর লালবাগ কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয় ঘেরাও করে তারা সমাবেশ করেন। আলু চাষিদের অভিযোগ, বাজারে আলুর মূল্য কমাও ও হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। 60 কেজির এক বস্তা আলু হিমাগারে 450 টাকা নেওয়া হচ্ছে, যা গত বছর ছিল 350 টাকা। তাদের দাবি 250 টাকা হিমাগারের ভাড়া নির্ধারণ করতে হবে। শেষ করছি খেলার খবর দিয়ে। পাহাড়ে সম্প্রীতির বার্তা ছড়ালো ফুটবল। খাগড়াছড়ির মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচে
মুখোমুখি হয়েছিলেন স্থানীয় পাহাড়ি বাঙালিরা। এই প্রীতি ম্যাচের আয়োজনে ছিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দরা। খাগড়াছড়ি থেকে আবু তাহের মোহাম্মদের পাঠানো রিপোর্ট। ফুটবলের কারণে 1914 সালে থেমে গিয়েছিল বিশ্বযুদ্ধ। বড়দিনে ফুটবল খেলায় মেতে উঠেছিলেন ব্রিটেন ও জার্মানির যোদ্ধারা। যে কোনো জাতিকে একতাবদ্ধ করতে ফুটবলই হয়তো এমন একটি খেলা যা সবাইকে নিয়ে আসে সমতায়। তেমনই এক দৃশ্যের অবতারণা হলো খাগড়াছড়ির মানিকছড়িতে। সেনাবাহিনীর আয়োজনে দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলেছেন স্থানীয় পাহাড়ি ও বাঙালিরা। খেলার প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে 1-1 গোলে সমতা হওয়ায় অতিরিক্ত সময় শেষে খেলা গড়ায় টাইব্রেকারে। 5-4 গোলে গুইমারা উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মানিকছড়ি উপজেলা একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ খেলা দেখে মুগ্ধ দর্শকরাও। নিঃসন্দেহে ম্যাচটি আসলে খুবই দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে। সামনের দিনে আরো বেশি এই ধরনের আয়োজন করলে যুব সমাজের জন্য ভালো হবে। সামাজিক যে বন্ধন, যে মাদককে দূরে রাখার যে একটি আমাদের প্রক্রিয়া শুরু হয়েছে, এটি চিরন্তনভাবে থাকবে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এই ধরনের আয়োজন আমাদের প্রতিভাবান ফুটবলারদের নিজেদের প্রতিভা বিকাশ করতে সহায়তা করবে এবং আমাদের যুব সমাজকে আরও ক্রীড়ামুখী করবে, যা আমাদের এই সমাজের মধ্যে শান্তি সম্প্রীতি এবং যুব সমাজকে আরও শৃঙ্খলিত রাখতে অনেক সাহায্য করবে। সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আগামীতে বেশি করে এমন আয়োজন করা হবে বলে প্রত্যাশা স্থানীয় জনগণের। এনটিভি নিউজ ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। আবারও গ্যাস সংকট, চট্টগ্রাম ও নোয়াখালীতে মিলছে না চাহিদার অর্ধেকও, তীব্র লোডশেডিং। সিলেটে স্বামী স্ত্রী সহ 3 জনের মরদেহ উদ্ধার, রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। বরিশালে আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, সাভারে স্কচ ট্যাপ মোড়ানো বস্তু ঘিরে আতঙ্ক। আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। ফ্যাসিস্টের নির্যাতনে মৃত্যুমুখে পড়েছিলেন তিনি, রিজভী। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।